আমাকে এত অকথ্য ভাষায় চিঠি লিখেছিলেন অনুপম, এত অশ্লীল ভাষায় চিঠি লিখেছিলেন, অনেকে ভাববে যে এখন হেরে গেছে বলে এসব কথা বলছে, কিন্তু না, আমাকে যুক্তির জন্য আপনি এর আগেও বলেছেন, আমার অনুষ্ঠানে এসে বলেছেন, এবং আপনাকে ঘর মানে আপনার বাড়ি ছাড়া হওয়ার বিষয়টাও রয়েছে। সেটা আছে তার আগে, এটা আমি বলিনি, এই অশ্লীল চিঠি লেখার কথাটা বোধহয় বলিনি। একটার পর তোমাকে ব্যক্তিগতভাবে বলেছি, চ্যানেলে বোধহয় বলিনি সম্ভবত। একটার পর একটা চিঠি, কিসের জন্য জানো আমি এই চিঠিগুলো পেয়েছিলাম? ওনার দেওয়া পদগুলো, প্রস্তাবিত পদগুলো আমি গ্রহণ করিনি বলে। সরকারি বিভিন্ন পদ থাকে বিশিষ্ট জনদের জন্য। মানে আমি বলছি চিঠি দিয়ে আপনাকে মানে চিঠি দিয়ে কার থেকে চিঠি পাঠাতো, কারা লিখতো এটা? বিবেক নাম দিয়ে। আমি এটা সুনন্দ বাবুর কাছে শুনেছিলাম, একদম আমি শুনেছি একটা, হ্যাঁ শুনেছি। আমি অকস্মাৎ পেতে লাগলাম পোস্ট কার্ডে, তখন ইংল্যান্ড ছিল, যখন আমি ওই প্রস্তাবগুলো নিলাম না তার পরপরই পোস্ট কার্ডে ইংল্যান্ডে খামে, এবং খুব আমি যদি ওটা হস্তবিশারদদের কাছে নিয়ে যেতাম, তারা ধরে বলে দিতেন যে এটা কার লেখা। কাঁপা 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 করে লেখা প্রত্যেকটা চিঠি, একই হস্তাক্ষর, কেঁপে কেঁপে ঘাটটাকে কেঁপে 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 লেখা হচ্ছে। পেছন এতে লেখা, ইতিতে লেখা ইতি বিবেক। আমার আশ্চর্য লাগে, সেন্ডার্স অ্যাড্রেস নেই, থাকে তো নিয়ম, তো পোস্ট অফিসের নিয়ম না, যে পাঠাচ্ছে তার ঠিকানা, তার পূর্ণ ঠিকানা চাই, সেটাকে পোস্টেই আসতো, কিন্তু কোনো পূর্ণ ঠিকানা না খামে, না ইংল্যান্ডে, না পোস্ট এই না, মানে অশ্লীল অকথ্য ভাষায় গালাগালি দিয়ে চিঠিগুলো লেখা হতো, মানে অকল্পনীয়, অভাবনীয় সেই সব শব্দ। সেই জন্য ওনাকে দেখে আমার মনে হয় যে এত কদর্য মানসিকতার মানুষ পৃথিবীতে বোধহয় জন্মাই না, একমাত্র উনি জন্মেছেন। হিটলার টিটলারের কথা আলাদা, কিন্তু জন্মেছেন, কারণ সেই ভাষা, সেই শব্দচয়ন, এবং আমাকে লক্ষ্য করে তুমি বলবে যে ওটা তো এমনও হতে পারে আপনাকে লেখেননি, কটাক্ষ করেছেন এরকম তা নয়, উনি লেখেননি, মানে আমাকে লিখেছে তো আমার নামে পাঠিয়েছে, কিন্তু আমি খুব আসলে এটা যখন বলি তখন আমার ভেতরে ভেতরে খুব একটা কষ্ট হয়, হয়তো হারিয়ে ফেলে নিজের সংযম। যিনি কে লিখেছেন যদি কেউ বলে যে কে লিখেছেন, উনি কি ওনার নাম দিয়ে লিখতেন? পরিষ্কার উত্তর আমার, ওর নামটা ব্যবহার করতেন বিবেক। যিনি বিবেক নাম দিয়ে চিঠিগুলো লিখছেন, তিনি বলতেন তুমি নাম দিয়ে, ওর কিসের যোগ্য নাও সে তোমাকে আমি বলতে পারবো না। এমন এমন ভাষা, এত অশ্লীল, অশালীন, অশালীন বললে কম বলা হয়, এত কুরুচিকর মনোবৃত্তির প্রকাশ সূচক কিছু শব্দ ব্যবহার, এবং আমাকেই বলা হচ্ছে পরিষ্কার তুই তুই করে। সেসব চিঠি বিশ্বাস করে প্রথম যেদিন পাই, সেদিন আমি যদি খুব নরম ধাতুর মানুষ হতাম, তো আমি হাতটা আমার দুর্বল হতো, তো হার্ট ফেল করে পড়তাম অথবা অচৈতন্য হয়ে যেতাম। এত খারাপ কথা। তোমাকে যদি খুব অশ্লীল ভাষায় কেউ গালাগালি দেয়, তুমি পাচ্ছ না পাল্টা সেটা দিতে, তাহলে তোমার কেমন লাগবে? তাই না? খুব মুচ্ছমান একটা অবস্থা হয় না? প্রথম প্রথম আমার তাই হয়েছিল, যে আমাকে এত আক্রমণ করা কেন, কে করছে, কারা করছে, তারপর এক্সপোজড হয়ে গেল ওরা, ওনার নাম দিয়েই বলতে লাগলো যিনি লিখছেন তিনি। প্রচুর চিঠি, ঠিক এতটা চিঠি আমার কাছে জমা হয়েছিল বহুদিন ধরে, আমি কাউকে দেখাইনি, বাড়ির লোকদেরও কাউকে দেখাইনি। আমি পুলিশের কাছে যেতে পারতাম, থানায়, কিন্তু একটা কথা বলি, যে আমার সম্ভ্রম বোধ, আত্মমর্যাদা বোধ, যেমন উনি আজকে বলছেন আমাকে মেরেছে, লাথি মেরেছে, বুকে লাথি মেরেছে বলছেন না, একদম হেরে যাওয়ার সময় পরে বলছেন না যে আমাকে এরকম করে ধাক্কা দেওয়া হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমাকে যদি এরকম কেউ করে আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমাকে কেউ লাথি মেরেছে, ধাক্কা দিয়েছে, কিল ঘুষি মেরেছে, বলাটা আমার আত্মমর্যাদা বোধে লাগবে। আমি এমন একজন ব্যক্তি, আমাকে লোকে কিল মারতে পারে, লাথি মারতে পারে, এটা আমি পারবো না বলতে। সেই রকমই ওই নোংরা অশ্লীল ভাষায় লেখা চিঠিগুলো আমাকে শুধু বিধ্বস্ত করার জন্য, ভয় দেখা, ওটাও কিন্তু সন্ত্রাসবাদেরই অঙ্গ, ভয় দেখার জন্য। যে আমি আর তখন বোধহয় আমি সম্ভবত যতদূর মনে পড়ছে
তখন একটা বিখ্যাত সমাজ মাধ্যমে বছর 10 ধরে অতিথি হয়েছিলাম, তো অতিথি হয়ে বক্তব্য রাখতাম। সম্ভবত সেটাই সেই সময়টার কথা আমি বলছিলাম। তো তখন তো আমি সেই সময় তো কাউকে কোনো তোয়াক্কা করিনি, মানে শালীন ভাষায় যুক্তিবাদীর পথ ধরেই কথা বলতাম। সম্ভবত ওই সময়ই। আর ওর সঙ্গে যোগ হয়েছে উনি শাসন ক্ষমতায় এসেছে। শাসন ক্ষমতায় এসেছে তো 11, হ্যাঁ, আমি 17 পর্যন্ত সেখানে ছিলাম। তো সম্ভবত মানে সেই এই কারণেই পর্যায়ে আমি আমি বলছি 11 থেকে 17-র মধ্যে মীরাতুন্দি আমাকে সুনন্দ সান্যাল বলেছিলেন। আমি সেই চিঠির ভাষাটাও একটা কথা, অন্যগুলো তো অত্যন্ত নোংরা যেগুলো উল্লেখ করা যায় না। সুনন্দ সান্যালকে এইরকমই একটা চিঠি দিয়ে বলা হতো ঘাটের মরা, তোকে ইয়েতে মানে তুই তামারি করে একজন অধ্যাপক মানুষ। ওটা তো অনেক শগুন ভাষা। হ্যাঁ, আমি বলছি, আমি আর যেগুলো বলেছি সেগুলো আমি উল্লেখ করছি না, কিন্তু এই ঘাটে পড়ে। এবং সুনন্দ সান্যাল আমাকে বলেছিলেন, অনুপম আমাকে বলছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে খুন করবার হুমকি দিচ্ছে। আমার তো এখন 85-86 বছর বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবো, আমি কি এখন মৃত্যুর ভয় পাবো? মানে এইভাবে একজন বৃদ্ধ মানুষ, একজন অধ্যাপক যিনি সর্বসত্য, তাকে এইভাবে আঁকে। মানে আপনার কথা শুনে আমার খুব মিল পাচ্ছি যে একই কথা বলেছিলেন সুনন্দ সান্যাল। মানে বাড়িতে গেছিলাম, তার সেই চিঠিপত্র দেখে আমি চমকে উঠেছিলাম। হ্যাঁ, আমি চিঠিপত্র দেখিনি, কিন্তু আমাকেও সুনন্দদা বলেছিলেন যে ওইরকম চিঠি আমিও পাচ্ছি। তবে সম্ভবত যতদূর অনুমান করি কথাবার্তা থেকে, ওকে কম পাঠানো হয়েছিল, আমাকে বহুদিন ধরে পাঠানো হয়েছিল। সুনন্দদাকে একটু কম পাঠানো হচ্ছিল, হয়তো ভয় পেত, এটাও হতে পারে। আর সুনন্দদা তো এনার সময় কিছু পদও নিয়েছিলেন, হ্যাঁ, তারপরে পদ সেখান থেকে বেরিয়ে নিয়েছিলেন এসেছিলেন। সেই জন্যে সুনন্দদার প্রতি তীব্র আক্রোশটা অতটা ফলেনি। চিঠি দিয়েছেন, একই রকম চিঠি আমাকেও উনি বলেছেন যে দিদি আমিও তো চিঠি পাচ্ছি, কিন্তু আমার মত না, অতগুলি নয়। আমার আমার দোষ হচ্ছে আমি কিছুতেই বশংবদ হচ্ছি না, এটা হচ্ছে মস্ত বড় দোষ। আর সুনন্দা খানিকটা ভেবেছিলেন, প্রত্যাশা করেছিলেন ওনার সম্পর্কে। যাই হোক, ওনাকে নিয়ে আর এত গুরুত্ব দিয়ে লাভ নেই। আমি ওনার শুধু আরেকটা উল্লেখ করি, মানসিকভাবে মীরাতুন্দি আরেকটু শুধু উল্লেখ করে দিই। মাত্র দুদিন আগে ওনার পরাজয়ের খবর পাওয়ার পরে আমাকে ফোন করেছিলেন স্টেটসম্যান পত্রিকা এবং দৈনিক স্টেটসম্যানের সম্পাদক মানুষ ঘোষ। মানুষদা আমাকে ফোন করে বলেছেন, অনুপম আমি আজকে অন্তত এইটুকু সরিয়ে পেলাম, কোন আমি দল বলছি না, কিন্তু যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, সেই মানুষটাকেও একদিনের নোটিশে বলে দেওয়া হচ্ছে ওনাকে তাড়িয়ে দিতে হবে, তা না হলে স্টেটসম্যান হলে সবাইকে ভাতে মারা হবে। সেই ভদ্রলোক একদিনে, মানে দীর্ঘ 50 বছর একটা হাউসে কাজ করেছেন, তাকে তার ম্যানেজমেন্ট একদিনই বার করে দিয়ে, সমস্ত কর্মী তার সহকর্মী সবাই দেখছেন যে 50 বছর ধরে একটা কাগজে কাজ করা মানস ঘোষ, অত্যন্ত পরিচিত একটা নাম সাংবাদিক হিসেবে, তাকে বার করে দেওয়া হয়েছিল। তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, কারণ তিনি অন্তত এই রাজ্যের সরকারের সমালোচনা করে নিয়মিত লেখাপত্র প্রকাশ করতেন। তার জন্য ভাতে মারা এবং তাকে একদিনের হুমকিতে বের করে দেওয়া। যে মানুষটা ওনাকে ক্ষমতায় আনবার পিছনেও কিছু ভূমিকা নিয়েছিলেন একসময়, অর্থাৎ স্বার্থে ঘা লাগলে এর মধ্যে সবকিছু করতে পারেন ক্ষমতাকে ব্যবহার করে। খাও লাগতে হবে না, যদি ডাকেন যে আমার দিকে এসো, আমার পাশে এসো, আমার আমার হাত শক্ত করো, তাহলে সেটা যদি না হয়, তাহলেও উনি একদম তাকে লোপাট করে দেবেন পৃথিবী থেকে প্রায়। আমি সুনন্দদার সম্পর্কে, এই মানসবাবু সম্পর্কেও তোমার অভিজ্ঞতা থেকে আমার আরেকটু বয়স বেশি তো, হুম। মানুষ ঘোষের সঙ্গে আমারও সম্পর্ক দীর্ঘদিনের। ওনার পত্রিকায় আমি দীর্ঘদিন, তুমিও লিখেছো, আমিও দীর্ঘদিন সম্পাদকীয় পৃষ্ঠাতে লিখেছি। এবং ওনার মতন আমি দেখেছি, ওনার মতন সংবাদপত্র মহলে বা সংবাদ মহলে ওর মতো সাংবাদিক, সজ্জন ভদ্র সাংবাদিক আমি দেখিনি। আমি একটা শুধু দৃষ্টান্ত দিই, আমার বাড়ির আর ওনাদের অফিস কাছাকাছি ছিল, আমাদের নিজেদের বাড়ি একদম। কাছাকাছি ছিল। উনি বাড়ি লোক পাঠিয়ে লেখা নিয়ে যেতেন। কোনো সম্পাদকীয় পুরো বিভাগটা যার হাতে, তিনি এই বিনয়টা দেখাতে পারেন। আমি কিন্তু তাতে আমার মাথাটা একেবারে হয়ে, আমি আমার দম্ভ আমার বেড়ে গেল, একদম না। আমি ভাবতাম যে এই মানুষটা কত সজ্জন, কত বিনয়ী, যে দিদি আবার দিতে আসবেন বা কাউকে পাঠাবেন, উনি লোক পাঠিয়ে, একজন সাংবাদিক নাম বললে সবাই চিনবেন, তাকে দিয়ে আমার লেখা নিয়ে যেতেন। সত্যি কিন্তু মানসবাবু বাঙালি কুলে, সজ্জন বাঙালি, সৎ বাঙালি, শিক্ষিত বাঙালি,
উনি যে ঘা খেয়েছেন এবং সেটার এখনো একটা 83 বছর বয়সে উনি সেই যন্ত্রণাটা ভুলতে পারেননি, যেভাবে ওনাকে অপদস্থ করা হয়েছিল। আজ 83 বছর বয়স ওনার। শুধু তাই, ওই সংবাদপত্র এর পঙ্গু করে দেওয়া হলো। উনি ওই সংবাদপত্রের জন্য কি না করেছেন, খুব দৃঢ় পদক্ষেপে উনি এগিয়ে যাচ্ছিলেন। তার জন্য আর যাকে এই প্রাণীটি, যা প্রাণী বলি, মানুষ বলতে না বড্ড খারাপ লাগে আমার, মানুষের অবস্থানটা আরেকটু উঁচুতে। এই প্রাণীটি যাকে একবার ধরে, প্রচন্ড ক্ষতিকারক প্রাণী, যাকে মনে করে যে কে নিঃশেষ করব, করে ছাড়তে, আর করেছে। প্রত্যেককে নিঃশেষ করে নিজের কাছে টেনে নিয়ে, হয় টেনে নিয়েছেন, না নিতে পারলে নিঃশেষ করে দিয়েছেন। তারা আজকে কি ভাবছে আমার জানতে ইচ্ছে করে। বহু প্রাণী, ওরই মতন প্রাণী, তারা ওর পদতলে গিয়ে আশ্রয় নিয়েছেন। এবং তাতে কি হয়েছে, পুরো অভিনয় জগৎ, শিল্প জগৎ, চিত্রশিল্পী জগৎ, এগুলো একদম খাঁ মরুভূমি হয়ে গেছে না বলতো। সাহিত্য জগৎ সবটাই খাঁ মরুভূমিতে পরিণত হয়েছে। তারা সেই মূল্য দিয়ে ওনার খাতির বা ওনার ভয় সন্ত্রাস, আমি আজকে বলি, সন্ত্রাস তো অনেক দুরূহ সন্ত্রাস আমার উপর নামিয়ে এনেছিলেন, আমাকে বাড়ি ছাড়া করেছে, নিজেদের বাড়ি ছাড়া বলেছে, আবারও বলছি, বাড়ি ছাড়া করেছে। কিন্তু ভাগ্যক্রমে আমি মরিনি, কিন্তু বাড়ি প্রেমিক একটি মানুষ, আমার বাড়ির সদস্য, তিনি মারা গেছেন বাড়ি ছাড়া হওয়ার জন্য। কত বড় ক্ষতি করেছে। আজকে যদি আমি ওসব ভাগ্যটা করতে তো বিশ্বাস করি না, কিন্তু এটা বিশ্বাস করি যে কোথাও একটা প্রবল অন্যায়কারীর জন্যে একটা ভবিষ্যৎ থাকে কোথাও। না, এটা তো স্বাভাবিক নিয়মেই, অন্যায় করতে করতে তার সীমা হলে কেউ তো প্রতিরোধে এগিয়ে আসবেই মিনাতুদি, কোথাও তো সেটা একদম এক সময় ক্ষান্ত হবে। আমার মনে হয় প্রাকৃতিক নিয়মে একেবারে কোনো রকম কোনো সীমা মানেন না যিনি, লঙ্ঘন করে যেতে 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 আর কোথাও সীমা মানছেন না, কোথাও প্রাকৃতিকভাবে একটা সেখানে বাধা এসে দাঁড়ায়, হয়। কিন্তু মুশকিল হচ্ছে যে যদি আমরা সেটা বিশ্বাস করি, তাহলে সেটা হতে অনেক সময় লেগে যায়, ততদিনে অনেক ধ্বংস ঘটে যায়। আজকে যে একটা চূড়ান্ত বিপর্যয় তো আজকে আমাদের এই সময় চলছে, উনি তো আবারও খেল দেখাচ্ছেন। উনি ভীষণ ভীষণ চাতুর্যর আছে। তুমি ভাবো, যে সময় উনি প্রবলভাবে হেরে গিয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বো না, এইটা যে কোনো ব্যক্তির জন্য অভাবনীয় না? ভাবো, মানে ভাবতে পারা যায় যে কোনো একজন ব্যক্তি, সে জ্ঞানে রয়েছেন, তিনি বলছেন আমি পদ ছাড়বো না। তার মানে উনি যে সকলকে ছাড়িয়ে একটা অন্য ধরনের ব্যতিক্রমী মানুষ আবারও প্রমাণ করে দিলেন, এখনো এই মুহূর্তে প্রমাণ করছে। মিডিয়া তো এবং এটার জন্য, সবাইকে। এবং এটার জন্য মানে এই যে উত্তেজনা ইয়ে হচ্ছে, তার জন্য রাজ্যের অবস্থাটাও, মানে বিভিন্ন জায়গাতে যে ঘটনা, আজকে আমি বলছি মিরাতুন্দি, বিভিন্ন জায়গাতে যে সংঘর্ষের ঘটনা ঘটছে, ভেবে দেখুন, উনি বলছেন যে আমি বদল নয়, আমি বদলা নয়, বদল চেয়েছিলাম, আমি আসবার পরে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। মিথ্যে কথা বলছেন মিরাতুন্দি। আমরা জানি 2011-র পরে কিভাবে কয়েক মাস ধরে কত সিপিআইএম দলের পার্টি অফিস, বামপন্থীদের পার্টি অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। মাত্র 4 মাসের মধ্যে 30 জন ব্যক্তি মারা গেছিল। উনি এখন মিথ্যে কথা বলছেন, অর্থাৎ নিজের যে কৃতকর্ম সেগুলোকেও ঢেকে এখন উল্টো ইয়ে চাপাচ্ছেন। অনুপম, নিজের অভিজ্ঞতা ছাড়া তো অন্য অভিজ্ঞতা বড় হয় না। আমরাও তো ঘরবাড়ির সমেত রাতারাতি জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম, এরকম পরিকল্পনা উনি করেছিলেন। আমাদের হিতাকাঙ্ক্ষী কিছু মানুষ এসে আমাদেরকে সেই ষড়যন্ত্রের কথা, হয়তো ওনারই লোকজন তারা, সম্ভবত সেই জন্য তারা ষড়যন্ত্রটা জানতে পেরেছেন। সুতরাং অন্যদের কথা বাদ দিয়ে নিজের কথাই বলি, আমি তো সেই জ্বলন্ত পুড়ন্ত মানুষ যার জন্য উনি জ্বলে পুড়ে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তো উনি কি শোনা হ্যাঁ, যাচ্ছে? উনি হ্যাঁ, আমার এবার শোনা শুধু যাচ্ছে। একটা প্রশ্নই শেষ করবো এবার। একটা প্রশ্নই জানতে ইচ্ছে করে যে একজন মানুষ মানুষ হয়ে জন্মে এইরকম অপকীর্তি একটার পরে ধ্বংস, এমনকি যাদেরকে দিয়েছেন ভিক্ষার দান, তাদেরও জীবনটা নষ্ট করে দিয়েছে। তাদের কাছে এখন যাও, ইন্টারভিউ নাও, তারা বলবে যে আমরা যে কি স্বস্তি পেয়েছি, এখন কি বলবো। যারা যারা নেহাতি ওর দ্বারা অনেক বেশি অনুগৃহীত হননি যারা, তারা কিন্তু সকলেই খুব স্বস্তি পেয়েছে, খুব
কষ্টে ছিলেন। তো এই মানুষটা জন্মেছিলেন কেবল তার বিপুল ক্ষমতাকে তিনি উপভোগ করবেন। বিপুল ক্ষমতা উনি পাননি, কিন্তু বিপুল ক্ষমতা উনি তৈরি করে নিয়েছেন যে আমি এতটা ক্ষমতার অধিকারী যে আমি এইগুলো সব ধ্বংস করে দিতে পারবো। এক একটা মানুষকে ধরে ঝাঁকুনি দেব যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার ধ্বংস করে আমি ছাড়বো। আমি নিজে আজকে আমি সকলে রাজ্যের সকলে যারা শুনছেন তারা শুনুন যে আমি সেই ভিকটিম হয়েছিলাম।